সময়টা তখন 1998। ইন্দোনেশিয়ার বানিয়াওয়াঙ্গি গ্রাম। দেশ জুড়ে তখন রাজনৈতিক অস্থিরতা, সরকারের পতন আর অর্থনৈতিক বিপর্যয়। ঠিক সেই সময়ে গ্রামে শুরু হয় ভয়, সন্দেহ আর ধর্মীয় উত্তপ্ততার আগুন। গ্রামের অনেকেই বিশ্বাস করতে শুরু করে গ্রামের দুর্ভাগ্য, মানুষের অসুখ আর ফসলের ক্ষতির পেছনে কালো জাদুর অভিশাপ রয়েছে। রাজনৈতিক দলগুলোও এই ভয়কে কাজে লাগাতে শুরু করে, আর সেখান থেকেই জন্ম নেয় এক ভয়াবহ অধ্যায়ের, গেগের সান্তেত। ইন্দোনেশিয়ার ইতিহাসে এক বাস্তব গণহত্যা, যেখানে শত শত মানুষকে শুধুমাত্র কালো জাদুর সন্দেহে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এই ভয়াবহ সময়ের মাঝেই বানিয়াওয়াঙ্গি গ্রামের মাদ্রাসার ভেতর ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যা আজও মানুষের গায়ে কাটা দেয়। সেই মাদ্রাসার শিক্ষক, ছাত্র আর অন্ধকারে লুকিয়ে থাকা এক অশুভ শক্তি, সবকিছু মিলেই তৈরি হয় এমন এক ঘটনা যা এই মুভিটিকে আরও বিভীষিকাময় করে তোলে। এক্সপ্লেইন করতে যাচ্ছি সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা প্রেতালাপ প্রেজেন্স পেমবান্তিয়ান দুকুন সান্তেত, এবং আমি শুভ্র আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন প্রেতালাপ। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে আমরা একটা মাদ্রাসার অফিসের মধ্যে দেখতে পারছিলাম, যেখানে এই মাদ্রাসারই তিনজন উস্তাদ ছিল। উস্তাদ সামির, উস্তাদ রহিম এবং উস্তাদ ইয়ানুরকে বলছিল, আপনারা দ্রুত করে মাদ্রাসার বোর্ডের মধ্যে একটা নোটিশ লাগিয়ে দিন, যেন ছাত্রছাত্রীরা সবাই সাবধানে থাকে। দেশের অবস্থা ভালো না। উস্তাদ সামির সেখান থেকে চলে যাওয়ার পর ইয়ানুর রহিমকে বলছিল, আমাদের উচিত এইসব খবরাখবর নিয়ে বেশি চিন্তা না করা, তাহলেই ভালো থাকবো। ঠিক সেই মুহূর্তে লাইটগুলো অফ হয়ে যায়। তখনই কারা যেন এসে তাদেরকে একদমই সেখানে শেষ করে দেয়, আর রহিমের তো মাথাটাই আলাদা করে দেওয়া হয়। এদিকে ছাত্রীদের ছাত্রাবাসে আনিসা হঠাৎ করেই ঘুম থেকে উঠে পড়ে। কেউ যেন তাকে ডাকছিল, কিন্তু সে উঠে কাউকেই দেখতে পারছিল না। আর এখন তার একটু বাইরে যেতে হবে। সে যখন দরজাটা খুলল, তখন দেখতে পেল একটা ভয়ঙ্কর মহিলা, যার গলাতে কাটা দাগ ছিল। অদ্ভুতভাবে তার দিকে চেয়েছিল। সে তো খুবই ভয় পেয়ে যায়, দরজা লাগিয়ে দেয়। তখন সেখানে নুরুল আসে, আর এটা হচ্ছে তার বান্ধবী। সে দেখতে চায় আনিসা কি দেখে এতটা ভয় পেল। সে দরজা খুলতে গেলে আনিসা তাকে মানা করছিল। সে যখন দরজা খোলার পর সেখানে কেউ ছিল না। আনিসা কি দেখলো এটা সে নুরুলকে বলে না। পরের দিন সকালে তারা যখন ক্লাস করতে যাচ্ছে, নুরুল আনিসাকে জিজ্ঞেস করে, তুমি কাল রাতে কি দেখেছিলে? আনিসা বলল, আমি ভয়ঙ্কর কিছু দেখেছি। এটা আবার শুনে নেয় মাদ্রাসার ছাত্র ছাত্রী। সে বিষয়টা নিয়ে জানতে চায়, তবে ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আনিসা কিছু না বলেই চলে যায়। ছাত্রীর বন্ধু এটা হচ্ছে আলী। তারা সব সময় একই সাথে থাকে। এদিকে তারা দেখতে পারে উস্তাদ রেদওয়ান মাদ্রাসার বোর্ডে একটা নোটিশ দিচ্ছিল, যেন সব ছাত্রছাত্রীরা সাবধানে থাকে, বের না হয়। দেশের সাথে সাথে গ্রামের পরিস্থিতিও এখন ভয়াবহ। এদিকে আমরা দেখতে পারি মেয়েদের ক্লাস নিচ্ছিল ওস্তাজা ফাতিমা। হঠাৎ করেই মাইকে অ্যালার্ম হলো, বলা হলো আজকের মতো লেখাপড়া এখানে স্থগিত। সকল ছাত্রছাত্রীরা যেন তাদের ছাত্রাবাসে ফিরে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ছাত্রী আর আলী তারা একটু ভণ্ড টাইপের। তারা মাদ্রাসার ছাত্র হয়ে সিগারেট খাচ্ছিল, তবে এই দেশের অবস্থার কারণে তাদেরও মন মানসিকতা ভালো নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম উস্তাদ রিদওয়ান এই মাদ্রাসার পরিচালনার দায়িত্বে থাকা উস্তাদ বাগাসকে অনেক কথা শোনাচ্ছিল। একটা বিষয়ে সে বাগাসের প্রতি ক্ষিপ্ত ছিল, বলছিল, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কিনা, কখন সিদ্ধান্ত নেবেন? বাগাস তখন বলছিল, মাদ্রাসার মুহতামিম কিউআই এখানে না আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। সেখানে তখন উস্তাজা ফাতিমা এসে তাদের ঝগড়া থামায়। আনিসা ভয়ঙ্কর কিছু দেখেছে সেই বিষয়ে কথা বলতে আলী আর ছাত্রী তার কাছে যায়। তখনই সেখানে উস্তাদ বাগাস আসে, আর তিনি বুঝে যায় যে তারা দুইজন সিগারেট খেয়েছে। আলীর টুপির ভেতর থেকে তো বাগাস দেশলাই বের করে দেয়। উস্তাদ হিসেবে সে তখন খুবই সুন্দর করে তাদেরকে বোঝায়, কোরআনের আয়াত দিয়ে বোঝায় যে এমন কোনো কিছু করবে না যেটা কিনা নিজেদের ধ্বংস ডেকে আনে। সন্ধ্যা নামে ছাত্রী আর আলী কথা বলছিল যে মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী চলে গিয়েছে, আর ফিরে আসেনি। উস্তাদ রহিম আর ইয়ানুর কিছুদিন যাবৎ নিখোঁজ। তারা কোথায় গেল এসব নিয়ে পুরো মাদ্রাসাতেই কথা হচ্ছে। এখানে আমরা বুঝতে পেরেছি তাদের দুই উস্তাদ রহিম আর ইয়ানুরকে যে কেউ মেরে ফেলেছে এটা কিন্তু তারা কেউ জানেই না। আনিসা যখন তার রুমে শুয়ে আছে তখনই হঠাৎ জানালাটা খুলে গেল। জানালাটা বন্ধ করে সামনে পর্দার পেছনে সে দেখতে পারে কেউ যেন রুমের ভেতরে প্রবেশ করেছে।
উঠেছে এবং হাঁটাহাঁটি করছিল। সে বুঝতে পারছিল এটা কোনো মানুষ নয়, এটা তো সে সেদিন রাতেও দেখতে পেয়েছিল। তখনই সে খুবই ভয় পেয়ে যায় আর ঘর থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু তার কাঁধে আবার কি হাত রাখলো? সে পেছনে চেয়ে দেখতে পারে সেই ভয়ঙ্কর জিনিসটা তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। সে তো খুবই ভয় পাচ্ছিল, দৌড়ে নিচে নামতে শুরু করে, কিন্তু সেখানেও তার সামনে সেটা চলে আসে। তখন সে চলে যায় দৌড়ে বাথরুমে, দেয়ালের পাশে লুকিয়ে থাকে। সেখান থেকে সে উকি দিয়ে দেখার চেষ্টা করে যে ওইটা এখনো আছে কিনা। কিন্তু এই পাশে যখনই তার নজর যায়, সে দেখতে পারে মাদ্রাসারই কোনো এক উস্তাদ কি যেন একটা করছে। ভালো করে দেখে সে বুঝতে পারে সেখানে তাবিজ পোতা হচ্ছিল। সে বুঝে যায় এটা কালো জাদু ছাড়া আর কিছু না। এদিকে আমরা দেখতে পারছিলাম উস্তাদ সামির যে কিনা একটা রুমে যায়। সেখানে সে দেখতে পারে কাফনে মোড়ানো লাশ রয়েছে, যে লাশগুলো হচ্ছে উস্তাদ রহিম আর ইয়ানুরের। আসলে সেই রাতে তাদের মেরে ফেলার ঘটনা উস্তাদরা সবাই জানে, কিন্তু অন্য ছাত্রছাত্রীরা বা বাহিরের কোনো কেউ জানে না। লাশগুলো পচে যাচ্ছিল, সামির সামনে গিয়ে বসে কান্নাকাটি করছিল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম একটা ঘরে কেউ যেন কালো জাদু করছে, আর সেখানে অনেকগুলো জানোয়ারের রক্ত মিশে কালো জাদু করা হচ্ছিল। সেই জাদুকরের হাতে ছিল 2টা ভুডু ডল, সেগুলোর উপর আবার কাফনের কাপড় লাগানো ছিল। যখনই সেগুলো রক্তের ভেতরে ডুবাচ্ছিল সে, তখনই সামিরের সামনে সেই 2টা লাশগুলো উঠে বসে পড়ে আর বলতে থাকে সবাই মৃত, সবাই মৃত। সামির তো খুবই ভয় পাচ্ছিল, মানে লাশগুলোকে কেউ কন্ট্রোল করছে বন্ধুরা। সামি তখন ভয়ে চোখগুলো বন্ধ করে ফেলে, কিন্তু চোখ খোলার পর সে দেখতে পেল লাশগুলো তো তার সামনেই নেই। সে দৌড়ে ঘর থেকে বের হতে যাবে, তখনই বাইরে থেকে অনেকগুলো গলার আওয়াজ পাচ্ছিল সে, আর উপর থেকে তখনই লাশটা পড়ে যায়। তার পেছনে তো আমরা দেখতে পারি রহিমের লাশটা তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। কি ভয়াবহ অবস্থা! আর সেখানে ইয়ানুরের লাশ এসে তার উপর তখন বমি করে দেয়। তখনই একটা চিৎকার। ছাত্রী আর আনিসা সেখানে পৌঁছে দেখে এই অবস্থা, পুরো শরীর লাল হয়ে গিয়েছে। ঘরে নিয়ে রাখার পরে সবাই জিজ্ঞেস করছিল তার কি হতে পারে। আনিসা তখন বলে আমি এই বিষয়গুলো একটু হলেও জানি, তাকে কালো জাদু দিয়ে আক্রান্ত করা হয়েছে। তখন নুরুল বলছিল বিশ্বাসী মানুষদেরকে এগুলো ঘায়েল করতে পারে না। আনিসা বলে তোমরা পরনি আমাদের নবীজির উপরেও কেউ কালো জাদু করেছিল। তখন সেখানে বাকি উস্তাদরা আসে, সবাইকে নিজেদের ছাত্রাবাসে ফিরে যেতে বলা হয়। এদিকে আমরা দেখতে পারি মাদ্রাসার মুহতামিম উস্তাদ কিয়াই সেখানে এসে উপস্থিত হয়। যে ঘরে লাশগুলো রাখা ছিল সেখানে যাওয়ার পর তারা লাশগুলো খুঁজে পায় না। বাগাসকে কিয়াই বলে তুমি কেন তাদেরকে আগে দাফন করনি? বাগাস বলে পুলিশের ভয়ে রেখে দিয়েছিলাম আর আপনি আসার অপেক্ষা করছিলাম। কিয়াই তখন বলে এটা তুমি মোটেও ঠিক করনি, সর্বপ্রথম মুসলিম হিসেবে দায়িত্ব দাফন করানো ছিল। রিদওয়ান পেছন থেকে তখন বলছিল আমি বাগাসকে অনেকবার বলেছিলাম উস্তাদ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু তিনি নেননি। কিয়াই তখন বলছিল এটা তুমি কোনো কাজ করলে তোমাকে দায়িত্ব দেওয়াটা আমার ঠিক হয়নি। তোমরা তো জানো লাশ দিয়ে কালো জাদু করা হয়, এখন কি হবে? কিয়াই তখন বলে তাদের মৃত্যু আর লাশের বিষয়ে এখন পর্যন্ত কারা কারা জানে? রিদওয়ান বলছিল আমরা উস্তাদরা ছাড়া এখনো কেউ জানে না। কিয়াই বলে আচ্ছা তাহলে সকল ছাত্রছাত্রীদেরকে একসাথে জড়ো করো। তারপর আমরা দেখতে পাচ্ছিলাম উস্তাদ কিয়াই সবাইকে নামাজ পড়াচ্ছিল। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে সবাই যখন সিজদায়, ছাত্রী তখন মাথাটা একটু উঁচু করে দেখতে পায় সামনে একটা লাশ দাঁড়িয়ে রয়েছে। সে তো ভয় পেয়ে সরে গেল। পাশে থাকা সবার নামাজটাই তখন ভেঙে যায় আর সবাই অবাক হয়ে যায়, কেননা সামনে থেকে মুহতামিম কিয়াই গায়েব হয়ে গিয়েছে নামাজ রেখে। কোথায় গেল? সবাই তো খুবই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সকল ছাত্রছাত্রীদেরকে জড়ো করা হচ্ছে এবং সবাইকে একটা ছাত্রাবাসে থাকার জন্য বলা হয়, কেননা এখন বিপদের সময়। ছেলে আর মেয়েদের মাঝখানে একটা পর্দা দেওয়া হয়। সেখানে লাইট নেভানোর পর আমরা দেখতে পারি ছাত্রী আর আলী তারা লুকিয়ে লুকিয়ে এখান থেকে বের হয়ে চলে যায় মাদ্রাসার অফিসের ভেতরে। মাদ্রাসায় কি হচ্ছে আসলে এটা বোঝার জন্য তারা সেখানে যায়। আর সেখানে গিয়ে তারা একটা পেপার খুঁজে পায় যেখানে দেশের অবস্থা খুব ভালো করে লেখা ছিল, যে দেশের আনাচে কানাচে সহিংসতা অরাজকতা সবকিছুই দেখা দিচ্ছিল। অবস্থা খুবই খারাপ। মাদ্রাসার শিক্ষকরা এসব তাদের থেকে লুকিয়েছে। পরিস্থিতি খারাপ হয়েছে তারা এটা জানতো, কিন্তু এতটা বেশি খারাপ হয়ে গিয়েছে যে মানুষ মারা যাচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এসব জানতো না। তখনই সেখানে কেউ একজন আসে আর তারা লুকিয়ে পড়ে।
এদিকে হঠাৎ করে ঘুম থেকে উঠে আনিসা দেখতে পেল তার আশেপাশে তার কোনো বান্ধবী বা কোনো ছাত্রীই নেই। তাহলে সকল ছাত্রছাত্রীরা কোথায় গেল? সামনে দেখতে পারে তার বান্ধবী নুরুল বসে অদ্ভুত আচরণ করছে অন্যদিকে ফিরে। তাকে ধরতেই সেটা যখন তার দিকে ঘুরলো, সে দেখতে পারে সেটার চোখ একদম সাদা হয়ে গিয়েছে। শুধু সেটা বলছিল সবাই মৃত, সবাই মৃত। একটা ভয়ঙ্কর অবস্থা। সে তখনই ঘুম থেকে উঠে পড়ে। এটা ঘুমের মধ্যেই সে স্বপ্ন দেখছিল। যাই হোক, সে চলে যাচ্ছিল বাথরুমে। তখনই সেই ভয়ঙ্কর জিনিসটা তার কানে কানে ফিসফিস করে বলতে থাকে কিউআই এর কুঠির। তখন সে কিউআই এর ঘরের দিকে যেতে থাকে। এদিকে ছাত্রী আর আলী চলে যায় উস্তাদ সামিরের সেবা করার জন্য, কেননা তার শরীর আক্রান্ত হয়ে এখন নষ্ট হয়ে যাচ্ছে, ঘা হচ্ছে। বোঝাই যাচ্ছে যে সে কালো জাদুর দ্বারা ইফেক্টেড। ছাত্রী তখন বলছিল আমার বাড়িতে যেতে হবে আলী। আলী বলে এত চিন্তা করো কেন, তারা তো ভালোই আছে। ছাত্রী তখন বলছিল শোনো, তোমার বাবা মা দেশে নেই, তোমার কোনো সমস্যাও নেই, আর আমার বাবা মার পাশে আমি ছাড়া কেউ নেই, তাদের দেখতে হবে আমাকে। এটা বলে সে যখন সেখান থেকে বের হয় তখনই আমরা দেখতে পারি আলীর পেছনে সামির উঠে বসে পড়ে, আর মুখ থেকে একটা আওয়াজই বের হচ্ছিল যে সবাই মৃত। সেটা শুনে ভেসে উঠছিল আর আলীর দিকে এগিয়ে আসছিল। এটা দেখে আলী ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। এদিকে আনিসা কিয়ায়ের কুঠিরের সামনে গেলে সেই ভয়ঙ্কর জিনিসটা আবারও তার কানে কানে বলে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু দরজাটা তো লাগানো। সে উকি দিয়ে ভেতরে দেখতে চেষ্টা করে কিন্তু তেমন কিছুই দেখতে পেল না। তাই সেখান থেকে সে চলে যায় বাথরুমে। বাথরুম করার সময় সেখানে সে একটা তাবিজ পায়। সেখান থেকে সে আবারও দেখতে পারে পাহাড়ের মধ্যে কেউ যেন আছে। দেখতে পারলো সেখানে উস্তাদ রিদওয়ান, আর সে সেখানে তাবিজ রাখছে। এখন তো আনিসা বুঝে গিয়েছে যে কালো জাদু করছে কে। তখন নুরুল সেখানে আসলে এই তাবিজটার বিষয়ে বলে আনিসা, কিন্তু নুরুল এই তাবিজটা ডাস্টবিনে ফেলে দেয়। নুরুল যখন সেখানে কাপড় ধুয়ে কাপড় নাড়ছিল, সে দেখতে পেল সামনে কাপড়ের উপাশে কোনো একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে কাপড়টা সরালেও সেখানে কিছুই দেখতে পেল না। হঠাৎ করেই তার চোখগুলো যেন জ্বলতে শুরু করে। সে তো চিৎকার করছে। আনিসা সেখানে আসে কিন্তু সে বলছিল সে আর কিছুই দেখতে পারছে না। তার চোখ দিয়ে তখনই আমরা দেখতে পারি রক্ত ঝরছিল, আর তখনই সেখানে তার গলা দিয়ে কাটা তার বের হচ্ছিল। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এগুলো? তার চোখ দিয়ে বের হচ্ছিল তার কাটা। তার খুবই কষ্ট হচ্ছিল, আর যন্ত্রণায় নিজেকে সামলাতে না পেরে সাথে থাকা একটা কূপের ভেতরে সে পড়ে যায়। আনিসা তাকে ধরে ফেলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নিচ থেকে কিছু একটা তাকে টেনে ভেতরে নিয়ে যায়। এভাবেই নুরুল শেষ হয়ে যায়। এই ঘটনার পর আমরা দেখতে পাচ্ছিলাম রিদওয়ান আবারও ঝগড়া শুরু করে বাগাসের সাথে। বলে আপনি কেন এখনো ছাত্রছাত্রীদেরকে বাড়িতে যেতে দিচ্ছেন না? আর কতজন মারা যাবে? বাগাস বলছিল সম্মান দেখিয়ে কথা বলুন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্বের মর্যাদা দিতে জানি। বাহিরে এখন আরো বেশি সমস্যা। তখন উস্তাজা ফাতেমা এসে তাদেরকে থামায়। সন্ধ্যা সময় মাদ্রাসায় জিকিরের আয়োজন করা হয় কালো জাদুর বিপক্ষে। সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরে মগ্ন, তখনই আমরা দেখতে পারি অনেকগুলো ছাত্রছাত্রীকে শয়তান বশ করেছে, আর তারা সেখানে অনেক বাজে পরিস্থিতির সৃষ্টি করে। আর ধীরে ধীরে ছেলে মেয়েগুলোর নাক থেকে মুখ দিয়ে বের হতে থাকে অনেক রক্ত। তারা আক্রান্ত হয়ে গিয়েছে কালো জাদুর। ছাত্রী আর আনিসা তারা চলে যায় ওষুধ আনার জন্য। আলীও তাদের সাথে যায়, কিন্তু ভেতরে যেতে চাইছিল না, কেননা আক্রান্ত উস্তাদ সামির ছিল সেই ঘরে যেখান থেকে তারা ওষুধ আনতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম তারা যখন ওষুধ বের করছিল, পাশ থেকে সেটা কাঁচ চিবিয়ে খাচ্ছিল তখন, এবং ছাত্রীকে বলছিল তোমার বাবা কেমন আছে? ছাত্রী এই কথাটা শোনার পর তার পরিবারের জন্য চিন্তা হতে শুরু করে এবং সে চলে যেতে শুরু করে বাড়িতে রাতেই। আনিসা তখন তাকে আটকায়, বলে দেখো তোমাকে এখানে এখন প্রয়োজন, কিন্তু সে কোনোভাবেই শোনে না। রাতেই বাড়ির দিকে রওনা হয়, কিন্তু সে যেতে যেতে দেখতে পারে রাস্তায় ডোবায় শুধু লাশ আর লাশ। সব পড়ে আছে। তাদেরকে শেষ করে ফেলেছে রাজনৈতিক দলেরা, মানে যাদেরকে কালো জাদুর সাথে সম্পৃক্ত পেয়েছে বা সন্দেহ করেছে তাদেরকেই মেরে ফেলা হচ্ছে। এদিকে আমরা দেখতে পারছিলাম একটা মহিলা তার হাজবেন্ডের জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে। তখনই সে পেছনে চাইলে দেখতে পারে তার স্বামীকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে। যেগুলো করছে রাজনৈতিক দলগুলো। ছাত্রী যখন লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে যাচ্ছিল, তাকেও তখন দেখে ফেলে তারা। মারার জন্য পেছনে লাগলে তার জীবন বাঁচাতে সে একটা গর্তের মধ্যে পড়ে যায়, কিন্তু সেখানে ছিল অনেক অনেক লাশ যেগুলোকে মেরে ফেলা হয়েছে। সে নিজেকে বাঁচাতে লাশের ভেতরেই লুকিয়ে পড়ে। ওই লোকগুলোও তখন তাকে আর খুঁজে পায় না। এদিকে আমরা দেখতে পারি আনিসা মন খারাপ করে বসে আছে আর ভাবছে তার ছোটবেলার কথা। একদিন তার বাবা তার মা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল। তার মা ছিল প্রেগন্যান্ট।
যেখানে তার বাবা তার মাকে বলছিল তার পেটের বাচ্চাকে কালো জাদু করে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য, এতে নাকি তারা ধনী হয়ে যাবে। কিন্তু তার মা এটা মানে না এবং নিজেকেই শেষ করে দেয়। তো আমরা এই ঘটনাতে বুঝতে পারছিলাম যে সেই সময় কতটা কালো জাদুর খারাপ প্রভাব ছিল সেই গ্রামে। এরপর আমরা দেখতে পারি আনিসা সরাসরি তার রিদওয়ান উস্তাদের কাছে গিয়ে বলে, আপনি সত্যি করে বলুন তো আপনি কালো জাদু করছেন কিনা। রিদওয়ান তখন অবাক হয়ে যায় আর এই কথাতে বিরক্তও হয়। আনিসা বলে, আমি পাহাড়ে আপনাকে তাবিজ রাখতে দেখেছি আর নুরুলের মৃত্যুর সময় সেখানে আপনাকে দেখতে পেয়েছিলাম। রিদওয়ান তখন তাকে বলে, তুমি আমাকে যেমনটা ভাবছো তেমনটা সত্যি নয়। এটা বলে সেখান থেকে চলে যায়। উস্তাজা ফাতেমা সেখানে এসে আনিসাকে বোঝায়, বলে তিনি এমন করতে পারেন না, তিনি নাকি আরো চেষ্টা করছেন রহস্য উদ্ঘাটন করার জন্য যে কে মাদ্রাসায় এইসব করছে। তাকে শান্ত করে বলে, এবার যাও তোমার বান্ধবীদের জন্য রান্নাঘর থেকে গরম পানি নিয়ে আসো। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ছাত্রী নিজের গ্রামে গিয়ে পৌঁছেছে আর তার বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতে পারে লাশের খাটিয়া নিয়ে অনেকেই দাঁড়িয়ে আছে কবরস্থানের সামনে, কিন্তু অনেকগুলো মানুষ তাদেরকে দাফন করতেই দিচ্ছিল না, কারণ যাকে মারা হয়েছে, যে মারা গিয়েছে, সে কালো জাদু করছিল। সে যখন বাড়িতে যায় আমরা দেখতে পারি ওই মহিলাটাই তার মা, যার হাজব্যান্ডকে মেরে ফেলা হয়েছিল। তার বাবার কথা জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়ে তার মা। বাবার মৃতদেহ দেখায়, কিন্তু তার বাবা তো তান্ত্রিক বা কালো জাদু করছিল না, একজন ভালো মানুষ ছিলেন, রুকিয়া করত। তাহলে এমনটা কেন হলো? তার মা বলে, তোমার বাবাকে কিছু মানুষ ফাঁসিয়ে দিয়ে এমনটা করেছে, কিন্তু কয়েকদিন হওয়ার পরেও কেন বাবাকে দাফন করা হলো না? এটা জানতে চাইলে মা বলে, গ্রামের কোনো জায়গাতেই কালো জাদুকর বা তাদের সাথে সম্পৃক্ত কেউ মারা গেলে দাফন করতে দেওয়া হচ্ছে না। ছাত্রী তো পুরোপুরি ভেঙে যায়। তখন সে তার মাকে বলে, মা, আমাদের বাড়ির উঠোনে বাবাকে কবর দেব, কিন্তু মানুষ যেন না জানে। আমরা দেখতে পারি রাতের আধারে তার বাবাকে সে কবর দেয়, এমন ভাবে দেয় যেন এখানে কোনো কবর আছে এটা না বোঝা যায়। এর পরের দিন সে তার মাকে মাদ্রাসাতে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু তার মা আসে না। বলে, আমাকে তোমার বাবার লাশকে পাহারা দিতে দাও, তুমিও এখানে থেকে যাও, তোমার বিপদ হতে পারে, আমার জন্য দোয়া করো। এটা বলে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম গরম পানি আনতে রান্নাঘরে গিয়েছে আনিসা। সেখানে রান্না করছিল একটা মহিলা যিনি মাদ্রাসার রান্নার কাজে নিয়োজিত। পাত্রে পানি গরম হয়েছে কিনা সেটা দেখতে ঢাকনাটা তুলতেই আনিসা দেখতে পারে সেখানে একটা কাটা মাথা। সে তো খুবই ভয় পেয়ে যায়। তখনই সেই আন্টিটা তার সামনে আসে, যার চোখটাও ছিল একদমই সাদা বর্ণের, আর সেটা তার সামনে নিজেই নিজেকে শেষ করে দেয়। কি একটা অবস্থা! এদিকে ফাতেমা সামিরের ঘাগুলো পরিষ্কার করে দিচ্ছিল, তখনই হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। আনিসা যখন তার কাছে যায় বিষয়টা বলার জন্য, তার সাথে মাত্র কি ঘটলো, সেখানে গিয়ে দেখতে পারে ফাতেমা বসে আছে একটা পর্দার উপাসে, কিন্তু তার ব্যবহার ছিল খুবই অদ্ভুত। তখনই সে তার নিজের আঙ্গুলটাই চাপ দিয়ে ফেলে দেয় কেচে দিয়ে। আনিসা তো খুবই ভয় পেয়ে যায়। সে এখান থেকে পালাতে চায়, কিন্তু দরজাটা লেগে যায়। সেটা তখনই তার উপর আঘাত করার চেষ্টা করছিল। আনিসা তখনই সেখানে আল্লাহর কাছে সাহায্য চায়, আয়াতুল কুরসি পড়ে। আর আমরা দেখতে পারি ফাতেমার ভেতরে থাকা শয়তানটা ফাতেমার মাথাতে সেই কেচিটা একদমই ঢুকিয়ে দেয়, আর সেখানেই সে শেষ হয়ে যায়। এইসবের পরে যখন মন খারাপ করে বসে আছে আনিসা, তখন আবারও সে ভয়ঙ্কর জিনিসটা তার কানে এসে বলে, কিউয়াইয়ের কুঠিরে যেতে। মানে কি, বারবার কেন সেখানে যেতে বলা হচ্ছে? সে তখন সেখানে যায় আর ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তালা দিয়ে বন্ধ করা। কিভাবে প্রবেশ করবে? উস্তাদ বাগাজ আর রিদওয়ানকে সে বলে কিউয়াইয়ের রুম চেক করার জন্য তল্লাশি নিতে। তার মনে হচ্ছে ভেতরে অবশ্যই কিছু আছে। উস্তাদ রিদওয়ান তখন সেখানে বলে, এটা ঠিক নয়, এটার ভেতরে ওনার ব্যক্তিগত জিনিসপত্র আছে, এভাবে তল্লাশি করা যাবে না। ছাত্রী তখনই সেখানে এসে বলে, আপনারা কি করেছেন? নিজেরাও কিছু করতে পারেন না, আমাদেরকেও কিছু করতে দেবেন না? সে তখন আনিসাকে বলে, চলো আমরা দেখবো বিষয়টা। তখন দরজা ভেঙে সেখানে প্রবেশ করার পর তারা দেখতে পারে সেখানে ছিল কালো জাদুর জিনিসপত্র। তার মানে মুহতামিম কিউয়াই কি আসলে কালো জাদু করছিল? এটা জানার পর আনিসার কথায় আরো সবাই বিশ্বাস করতে থাকে। তারা সবাই উস্তাদ রিদওয়ানকেও বেঁধে ফেলে, কেননা সেও সন্দেহভাজন ছিল। এদিকে সন্ধ্যা হয়েছে, তখন আমরা দেখতে পারি সবাই মিলে রিদওয়ানের রুমে তল্লাশি নিতে যায়। তাদের সাথে ছিল ফাতিহ নামের একটা ছেলে, যাকে উস্তাদ রহিম আর এনোয়ারের লাশ নৃশংসভাবে মেরে ফেলে। আনিসা ছাত্রী রিদওয়ানের দরজা খোলার পর ছাত্রী ঘরে ঢুকলেই দরজাটা আপনা আপনি লেগে যায়।
দুজনের মধ্যে কেউ দরজাটা খুলতে পারছিল না। আনিস তখনই দেখতে পারে সেই ভয়ঙ্কর শয়তান মেয়েটা এবার বাগাসের রুমের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? তার বিষয়টা সন্দেহ লাগে। সেখানে গিয়ে ভেতরে চেয়ে দেখতে পারে সেখানে কেউ কালো জাদু করছিল। তখনই দরজাটা খুলে যায় আর কোনো একটা শক্তি তাকে টেনে ভেতরে নিয়ে ফেলে দেয়। এদিকে আমরা দেখতে পারি আলী আর তার বন্ধুরা আহত ফাতিহ ছেলেটাকে নিয়ে মাদ্রাসায় রিদওয়ানের কাছে নিয়ে আসে আর রিদওয়ানের বাঁধন খুলে দেয়। রিদওয়ান চেক করে দেখতে পারে ছেলেটি মারা গিয়েছে। তখনই লাইটগুলো অফ। উস্তাদ রিদওয়ান দরজা বন্ধ করে দিতে বলে। আনিসা উঠে দেখতে পারে কালো জাদু আর কেউ করছে না, করছে তাদেরই ভালো শিক্ষক উস্তাদ বাগাস। সে শয়তানের পূজা করছিল আর ভুডু ডল দিয়ে আনিসার পুরো শরীরটা কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, মানে পুতুলের মতো। বাগাস পুতুলের সাথে যা করছিল আনিসার সাথেও তা হচ্ছিল। তাকে তখন দেয়ালের সাথে মিশিয়ে ফেলা হয়। আনিসা শুধু জিজ্ঞেস করে আমরা কি দোষ করেছিলাম। বাগাস বলতে শুরু করে তোমরা তো শুধু আমার কাজের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছিলে, আমি তো শুধু যারা পথভ্রষ্ট তাদের ধ্বংস করতে চেয়েছিলাম। তখনই আমরা দেখতে পারি সে কিছু রক্ত নিয়ে সেসব মুখ দিয়ে ছিটিয়ে দিচ্ছিল আরো ভুডু ডলের উপর, মানে আনিসার বাকি বন্ধু বান্ধবদেরকেও কন্ট্রোল করবে এবার বাগাস। এদিকে মাদ্রাসার ভেতরে ছাত্রছাত্রীরা দেখতে পারে বাইরে লাশগুলো, মানে যারা মারা গিয়েছিল তাদের সব লাশগুলো জীবিত হয়ে এবার মাদ্রাসার ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখন তারা সবাই কুরআন তেলাওয়াত করতে শুরু করে, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। এদিকে ঘর থেকে মুক্ত হয়ে ছাত্রী বাগাসের রুমে গিয়ে প্রবেশ করলে দেখে এই অবস্থা, আনিসাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন বাগাস আর ছাত্রীর মধ্যে একটা ফাইট হয়। অনেক ফাইটের পর ধাক্কা মেরে বাগাসকে ফেলে দেয় ছাত্রী। আনিসা বলছিল তুমি এই ফাঁকে সেই মাটির পাত্রটা জলদি ভেঙে দাও। ছাত্রী যখনই সেটা ভেঙে ফেলে আমরা দেখতে পাচ্ছিলাম সকল লাশগুলো এবার নিস্তেজ হয়ে পড়ে যায় জায়গায়, আর বাগাসকে ঘরের ভেতরেই তারা আটকে রেখে তালাবদ্ধ করে দেয় এবং বের হয়ে আসে। তখনই আমরা দেখতে পারি আকাশ থেকে একটা ভয়াবহ আগুনের উল্কা এবার বাগাসের রুমের মধ্যে এসে পড়ল, আর ভেতরে আমরা দেখতে পারি বাগাস ধীরে ধীরে তার শরীরটা সম্পূর্ণ গলে যাচ্ছিল আর অনেক কষ্টে তার মৃত্যু হয়। এদিকে ভালো হয়ে যায় উস্তাদ সামির, মানে কালো জাদুর প্রভাব কেটে গিয়েছে। আর এভাবেই এই মুভিটির সমাপ্তি হয়। শেষে বলা হয় এটি একটি সম্পূর্ণ সত্য ঘটনা, যেটি 1998 এর সময়কাল নিয়ে বানানো, তবে স্থানকাল চরিত্র এসব পাল্টানো হয়েছে এবং শুধু মুভিটা সুন্দর হওয়ার জন্য একটু সিনেমাটিক ভাবে উপস্থাপন করা হয়েছে। এখন বন্ধুরা আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক উত্তর খুঁজবে মন, এটা স্বাভাবিক। অনেক কিছুই তো এখানে ক্লিয়ার করা হয়নি, যেমন মুহতামিম কিওয়াই নামাজের ভেতর থেকে কোথায় উধাও হলো, তার ঘরের ভেতরে কালো জাদুর জিনিসপত্র কেনই বা পাওয়া গেল, তাহলে কি সে কালো জাদুর অনুসারী ছিল, অথবা শেষমেশ কোথা থেকে আগুনের গোলা এসে শেষ করে দিল বাগাসকে, বা কেনই বা বাগাস মাদ্রাসার মানুষগুলোকে এভাবে কালো জাদু করে মারছিল, তার উদ্দেশ্য কি ছিল, সেগুলোই বলছি। আসলে বাগাস সে প্রথম ভালো হুজুরই ছিল, কিন্তু ধীরে ধীরে সে শয়তানের ধোকায় পড়ল। দেশের এই অবস্থার সময় যেহেতু মাদ্রাসার দায়িত্ব বাগাসের কাছে ছিল, তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য সে আল্লাহর কাছে পানা না চেয়ে শয়তানের শরণাপন্ন হয়। আর তার যাকে সন্দেহ লাগতো যে সে কালো জাদু করছে, তাকে সে কালো জাদু করেই মারত। এখন প্রশ্ন আসতে পারে তাহলে মুহতামিম কিওয়াই কিভাবে নিখোঁজ হলো? আসলে সে নিখোঁজ হয়ে যাওয়ার আগে বাগাসের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এবং বলেছিল সে মাদ্রাসা চালানোর যোগ্য নয়, দায়িত্ব দিয়ে ভুল করেছে, যেটা বাগাসের সহ্য হয়নি। আর সেজন্যই সে কালো জাদুর মাধ্যমে তাকে শেষ করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। আর সর্বশেষ যে দেখা গেল যে একটা আগুনের গোলা এসে তাকে শেষ করে দিল, এটা মূলত পরিচালকের ব্যাখ্যা অনুযায়ী ছিল যে আল্লাহ তাকে শাস্তি দিয়েছে, উপর থেকে দৈব শাস্তি এসেছে, তাকে ধ্বংস করে দিয়েছে পাপের কারণে, কেননা সে মুনাফিক ছিল। উপরে আলেম হলেও ভেতরে ছিল সে শয়তানের পূজারী। আর আমরা যে দেখতে পেয়েছিলাম আনিসাকে একটা ভয়ঙ্কর মহিলা সবসময় দিক নির্দেশনা দিত, সামনে আসতো, সেটা আসলে ছিল তারই মা, মানে তার মায়ের আত্মা তাকে সব সময় প্রোটেক্ট করত। যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা ঘটনাটা বুঝতে পেরেছেন। আর এই ঘটনাটি সত্যি ছিল 1998 এর ঘটে যাওয়া ঘটনা। আশা করছি ভালোই লেগেছে আপনাদের। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট এবং শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখবেন, যেন সবার আগে এমন সব ভিডিও আপনার কাছেই পৌঁছে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।